বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবি মোশাররফ হোসেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল হাই কাফি রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীর নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং অভিনন্দন বার্তায় একসঙ্গে কাজ করবার কথা বলেছেন। বাণিজ্য চুক্তিকে অব্যাহত রাখা এবং বাস্তবায়নের কথা বলেছেন, যাতে তিনি মনে করেন দুদেশের কৃষক শ্রমিকের উন্নতি হবে, এবং একই সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের উপরও জোর দিয়েছেন চুক্তি করবার বিষয়ে, এবং মার্কিন সামরিক সরঞ্জামাদি কেনার ব্যাপারেও অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এই শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং এই জায়গায় মার্কিন প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তাকে আপনারা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক রতন ভাই সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশ তো কৌশলগত কারণে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। বাংলাদেশকে সবাই একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় তার স্বার্থে, যেমন ইন্ডিয়া চায়, আপনার চায়না চায়, এখন মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটি নূতন পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। এখন একটা সরকার সবেমাত্র শপথ নিয়েছে, তারা শুরু করেছে। এই সরকারের যেমন বিএনপি, বিশেষ করে বিএনপি নিজস্ব কিছু কিন্তু কর্মসূচি আছে, এজেন্ডা আছে। আজকে দেখবেন আপনি যে আজকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে নির্বাচনী যে এই ওয়াদাগুলি আমরা করেছিলাম তার দুটি বাস্তবায়নের উনি পদক্ষেপ গ্রহণ করেছে। একটা হলো ফ্যামিলি কার্ড, আর একটা হলো খাল খনন প্রকল্প এবং গাছ লাগানো, তিনটেই। তো সুতরাং বিএনপি একদিকে যেমন তার কমিটমেন্ট রক্ষা করতে হবে, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্র তার একটা ব্যালেন্স পলিটিক্স এখানে কিন্তু করতে হবে। কারণ আমরা দেখেছি যে আন্তর্জাতিক একটা প্রেশার কিন্তু সবসময় বাংলাদেশকে সামনে রেখেই কিন্তু এগিয়ে যেতে হয়। এখন আপনি যে চুক্তিগুলির কথা বলেছেন, আমরা একটা চুক্তির কথা শুনি যে বাণিজ্য চুক্তি, যেটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছে। এখন আসলে এইটা কি, এটা কিন্তু মানুষ এখনো জানে না যে চুক্তির ভিতর কি আছে, কি শর্ত আছে, বাংলাদেশ কতটুকু লাভবান হবে বা বাংলাদেশের জন্য কতটুকু রিস্ক আছে। এগুলি আমার মনে হয় যদি চুক্তিটা প্রকাশ্যে আসে অথবা যদি সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বিবৃতি দেয়, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমার মনে হয় সবাই আমরা অন্ধকারের মধ্যে আছি। তবে আমি যে জিনিসটা মনে করি যে অত্যন্ত আমাদের যে পররাষ্ট্রনীতি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং আমাদের এই শপথ নেওয়ার আগে একদিন আগে আপনার নিশ্চয় হয়তো আপনার সেখানে ছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রেসের মুখোমুখি হয়েছিলেন প্রথম সাংবাদিক সময়। সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে দেশের মর্যাদা, দেশের স্বার্থকে সমুন্নত রেখেই আমি অন্য দেশের সাথে সম্পর্কটা গড়ে তুলতে চাই। এখন ভবিষ্যতে আমরা দেখতে চাই যে দেশের স্বার্থ সংরক্ষণ করে কতটুকু আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইটাই আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আগামী দিনে। কারণ নানা ক্ষেত্রে আমরা অনেক দেশের উপর নির্ভরশীল। যেমন আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আমাদের গ্যাসের ক্ষেত্রে তাদের ব্যাপক বিনিয়োগ আছে, এখানে আমাদের বিমার ক্ষেত্রে আলিকো তারা চালাচ্ছে, আমাদের অন্য অন্য ক্ষেত্রে তারা সাবসিডি দিচ্ছে। সুতরাং আমেরিকার উপরও বাংলাদেশের অনেকটা নির্ভরশীলতা আছে। সামগ্রিক সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা ব্যালেন্স করে আগামী দিনে এগিয়ে যেতে হবে বলে আমি মনে করি। আমি স্যার আব্দুল হাই কাফি রতন। ধন্যবাদ জিল্লু ভাই, আর মোশাররফ ভাইকে অভিনন্দন নির্বাচিত হয়ে আসার জন্য। এটা দীর্ঘ প্রতীক্ষিত ছিল। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের দলের দিক থেকে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন চেয়েছিলাম। অনেক আপনার আশঙ্কা মানে নিয়ে আমরা এই নির্বাচনে শেষ পর্যন্ত করতে পেরেছি, এবং একটা যদিও অনেকগুলি ত্রুটি আছে, তারপরও একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠন হয়েছে। আমি এখানেই আপনার কাছে বারবার বলেছিলাম যে একটা দল আস্ফালন করছে যে তারা ক্ষমতায় যাবে, যদিও আমার প্রত্যাশার চেয়ে বেশি তারা সিট পেয়েছে, বা আমার চেয়ে এটা কিছুটা হলো প্রধান দলের হলো তাদের অভ্যন্তরীণ সমস্যা, প্লাস যে পরিমাণ অর্থবিত্ত এবং নির্বাচনের যত ধরনের অপকর্ম হতে পারে প্রত্যেকটা ব্যবহার করে তারা এই জায়গাটা হয়েছে। তো তারপর আমরা আমাদের দলের দিক থেকে বা জাতীয়ভাবে যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি
যাতে কোনোভাবেই ক্ষমতায় না আসে এবং এমনকি তারা যেন মিনিংফুল বিরোধী দল হতে না পারে। সেটা সফল না হলেও যে তাদের যে আস্ফালন ছিল, তাদের যে প্রচার প্রপাগান্ডা ছিল, সেটা সফল হয় নাই। এটা জাতির কাছে জাতিকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা এই ধরনের একটা দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে ক্ষমতার বাইরে রেখেছে। এরপর আসে আপনার প্রশ্নে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের যেই অভিনন্দন বার্তা, সেই বার্তার মধ্যে কিছুটা প্রচ্ছন্নভাবে তার বলয়ে থাকার জন্য বলয়ে থাকার কথা বলা হয়েছে। এখানে ট্রেড ডিলের বিষয়ে কি হয়েছে, শেষ মুহূর্তে যেটা অনৈতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছে। আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে যারা ইয়েতে থাকে, দায়িত্বে থাকে বা ক্ষমতায় থাকে, তারা কোনো ধরনের তারা ডে টু ডে ওয়ার্ক করে, অন্য কোনো অ্যাক্টিভিটিসে যায় না। তারা বন্ধ দিয়ে দিতে চেয়েছিল, সেটা সেই জায়গায় শ্রমিকদের আন্দোলন এবং রাজনৈতিক দলগুলি বিরোধিতার কারণে সেটা করতে পারে নাই, কিন্তু আমেরিকার সাথে তারা ট্রেড ডিল করেছে। এবং আমি ঠিক জানি না কী কারণে, এটাও একটা বড় ধরনের অনৈতিক কাজ হয়েছে বলে আমরা মনে করি, আমাদের পার্টি মনে করে, আমাদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনে করে, যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার। সেই সরকারের একজন উপদেষ্টাকে কেন, কী কারণে আপনার মন্ত্রী করতে হলো, সেই জিনিসটা আমি জানি না। আগামী দিনে সরকার প্রধান জনাব তারেক রহমান সেই বিষয়টা হয়তো জনগণের কাছে খোলাসা করবেন যে কেন তাকে হলো নিত, যার সম্পর্কে অনেক ধরনের আমাদের মানে তার সীমাবদ্ধতা নিয়ে অনেক ধরনের গুঞ্জন আছে, সেই বিষয়গুলি নিয়ে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যেই বক্তব্য দিয়েছেন যে ভবিষ্যতে যাতে আমেরিকার মানে যুদ্ধযান বা যুদ্ধাস্ত্র বা মিগ বা নানা রকম যে সামরিক যানবাহন বা সামরিক যেই যন্ত্রপাতি, সেগুলি ক্রয় আমেরিকা থেকে করার বিষয়ে যেই প্রচ্ছন্নভাবে বলে দিয়েছেন, সেটা আমাদের দেশে যেই চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেই জায়গায় আমার ধারণা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এশিয়া প্যাসিফিক রিজিয়নে যেই ইউনিটির কথা বলা হচ্ছে, এবং এটা আমরা জানি যে এটা বেসিক্যালি চায়নাকে কন্টেইন করার জন্য, চায়নাকে ঘেরাও করে ফেলার জন্য এই আমেরিকা যতগুলি চুক্তি করে বা আমেরিকা যতগুলি তার যেই জোট করে, সেগুলি চায়নাকে কন্টেইন করার জন্য। ফলে আমরা যে একটা ব্যালেন্স জায়গায় আমরা ছিলাম, চায়না, ভারত এবং আমেরিকাকে ব্যালেন্স করে যেই জায়গাটায় ছিল, সেই জায়গাটায় আমাদের থাকা উচিত। এবং আমাদের এই ব্যালেন্সটা যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা কিন্তু এক ধরনের হুমকির মুখে আমাদের দেশ পড়তে পারে। মিস্টার হোসেন, আপনি শুনছিলেন এবং উনি একটা প্রশ্ন তুলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে কেন, কিভাবে, তাতে অনেকের কথা মনে হয় যে নির্বাচনটাও খানিকটা প্রশ্নের মধ্যে পড়ে কি না সরকার, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। না, এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা আমাদের নির্বাচনের আগে কিন্তু আমরা একটা স্পষ্ট ভাষায় আমাদের নেতা জনাব তারেক রহমান একটা ঘোষণা দিয়েছিলেন যে আগামী দিনে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। অর্থাৎ বাংলাদেশের অভিজ্ঞতা আমরা দেখেছি, যখনই একটা দল ক্ষমতায় যায় তখন অন্যান্য দলগুলিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত পদক্ষেপগুলি গ্রহণ করে দরকার সেগুলি তারা গ্রহণ করে। এবার কিন্তু আমরা বলেছিলাম যে একটা মানে সামাজিক চুক্তির মাধ্যমে একটা আমরা পারস্পরিক বিশ্বাসটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য আমরা বলেছিলাম যে আমাদের, আপনি যদি টার্মটা দেখেন, আমরা বলেছিলাম একটা রেইনবো নেশন আমরা আগামী দিনে করতে চাই। অর্থাৎ নানান মত পথ থাকবে, সবগুলিকে এক জায়গায় এনে জাতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয়তো তারই অংশ হিসাবে হয়তো আমাদের নেতা তারেক রহমান তার যেই কমিটমেন্ট ছিল জাতির কাছে, তারই অংশ হিসাবে এটা হয়তো করতে পারে আমরা বলে আমার মনে হয়। এটা তো স্পষ্ট ব্যাখ্যাটা উনিই দিতে পারবেন, কিন্তু আমরা তাকে ডিটেলস অত সম্ভব না। আমাদের মনে হচ্ছে যে তার যে মূল থিমটা ছিল, কাফি মনে করছেন সেই থিমের পার্ট এটা। মিস্টার কাফি, মিস্টার মোশাররফ হোসেন বলছিলেন যে তাদের যে নির্বাচনী অঙ্গীকার, সেটা বাস্তবায়ন অলরেডি প্রথম দিনই শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি খাল খননের কথা বলেছেন, গাছ লাগানোর কথা বলেছেন, ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। আমরা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় কৃচ্ছ্রতা সাধনের কথা বলেছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো প্লট নেবেন না এমপিরা, তারা সরকারি শুল্কমুক্ত গাড়ি নেবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে তারা প্রধানমন্ত্রী নিজে
তার যে গাড়ি বহর সেই গাড়ি বহরের সাইজ ছোট করে ফেলেছেন এবং তিনি নিজে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া বা ডিপ্লোম্যাটিক কোনো কাজ ছাড়া পতাকা ব্যবহার করছেন না। আমরা দেখলাম যে তিনি ঢাকায় যানজটের মধ্যে দিয়ে যাচ্ছেন, আগের মতো বিগত প্রধানমন্ত্রীর মতো তিনি যে রাস্তা দিয়ে যাবেন বা প্রেসিডেন্ট যে রাস্তা, পুরো রাস্তা ফাঁকা হয়ে যেত, মানুষ তাকে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। সেই জায়গাতে তিনি ওই ট্রাফিক জ্যাম ঠেলেই যাচ্ছেন দেখলাম। সো আপনি কি পরিবর্তনের কোনো আভাস পাচ্ছেন কিনা, বড় ধরনের পরিবর্তন? জিলু ভাই, প্রথমে একটা লাইটার নোটে একটা কথা বলি, পরে আমি কথাগুলো বলতেছি। গতকালকে তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদেরই সমবয়সী, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার প্রথম ভাষণ। সেইখানে তিনি অনেকগুলি কথা বলেছেন। তার মধ্যে একটা বলেছেন যে, এবং গতকালকে মন্ত্রিসভায়ও যে তিনটা মানে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, দ্রব্যমূল্য, গ্যাস, মানে আইন শৃঙ্খলা, এগুলি। তো লাইটার নোটে বলি, এটা হলো জাস্ট হাসির জন্য বলছি আর কি। আজকে রোজার প্রথম দিন ছিলেন, আমি নর্মালি আজকে প্রথম দিন পরিবারের সাথে ইফতারি করলাম। বাসায় এসে দেখে আমাদের ইফতারি রান্না হয় নাই। কেন হয় না? যে গ্যাস নেই। তো ঢাকা শহরে শুধু আমার এলাকা না, ঢাকা শহরে অনেক এলাকায় হয়তো গ্যাস ছিল না। তবে আমি ওনার যে উনি যে প্রায়োরিটি দিয়েছেন সেটা আমি সাধুবাদ জানাই। এবং গতকালকে সম্প্রচার মন্ত্রীও বলেছেন এটা তাদের প্রায়োরিটি। প্রথম দিন হয়তো সেটা সম্ভব হয়নি, কিন্তু যত দ্রুত আমাদের মানুষের কষ্ট কমানো যায় এবং দ্রব্যমূল্য যাতে তারা কন্টেইন করতে পারেন, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারেন, সেটা হলো ভালো। আর কতগুলি জিনিস তিনি করেছেন। প্রথম কথা হচ্ছে যে এই যে এমপি হলে গাড়ি নিতে হবে, এমপি হলে প্লট নিতে হবে, এমপি হলে রাঙ্গামাটি সেগুন কাঠ নিতে হবে, এই যে আইন হয়েছিল এরশাদের আমলে, এরশাদের পুরো পিরিয়ডটা তো হচ্ছে মানুষকে মানে মানে বানানো, প্রতারক বানানো, তা মানুষকে দুর্নীতিবাজ বানানোর প্রজেক্ট ছিল। কিন্তু পরেও সেটা অব্যাহত রেখেছেন সবাই। আমি সেটা গত 30 বছর, এইটাই হচ্ছে দুঃখের বিষয় যে গত 30 বছর ধরে অব্যাহত ছিল। এবং যারা, আমি অন্য কথা বলার আগে বলি, যারা সৎ লোকের শাসন চায়, আমি চ্যালেঞ্জ করছি, এখান থেকে বসে আমি অফিসিয়ালি চ্যালেঞ্জ করছি যে তারাও তাদের যে পারমিট, সেই পারমিট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। তাদের দলের প্রধান যিনি ছিলেন, মহাসচিব আমির যিনি ছিলেন, মহাসচিব যিনি ছিলেন, তাদের কী বলে আপনার পারমিট বিক্রি করে দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের কাছে। এবং আনফর্চুনেটলি আমি যেই ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে সেখানে আমি ওই সময় কর্মরত ছিলাম। ফলে আমি চ্যালেঞ্জ করি বলছি যে কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কিন্তু তারেক রহমান সাহেব যেটা করেছেন আমি খুব সাধুবাদ জানাই। আমি শুধু তার দল নিলে হবে না, যে তার দল নিবে না এটা বললে হবে না। এই আইনটাই যেন আমাদের প্রথম অধিবেশনে, সংসদের প্রথম অধিবেশনে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ধরনের আইন, যেহেতু বিএনপি নিবে না, সুতরাং বিএনপির পক্ষ থেকে এই আইন আপনার বাতিল করে দেওয়া প্রয়োজন বোধ করি। তারপর হচ্ছে যে আপনার আমি এই নাখালপাড়ায় থাকি, আমাদের প্রতিদিন আমাদের কত ঘন্টা সময় যে আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে গত সরকারের আমলে 15 বছরে, সেটা কোনো ইয়ত্তা নাই। এমনকি ধরেন আমরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে পারতাম না, পুরো রাস্তাটা দখল করে রাখতে হচ্ছিল। আপনার এবিপিএন বলে একটা বোধহয় নতুন সংস্থা করা হয়েছে, যারা শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তাই দেয়। তারা আমাদেরকে ওই মানে দেয়াল ঘেঁষে হাঁটতে দিত না, আমাদেরকে দূরবর্তী জায়গা দিয়ে হাঁটতে হতো। এবং ইভেন কি আমি খেয়াল করলাম উনি কম আসতেন, মানে যমুনা থেকে এখানে কম আসতেন, কিন্তু উনি যখন আসতেন প্রধান উপদেষ্টা, তখনও কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হতো, জনগণকে এই পার থেকে ওপার যেতে দেওয়া হতো না, ফুট ওভার ব্রিজের উপর উঠতে দেওয়া হতো না। ফলে আমি এই তারেক রহমান সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছেন আমি সাধুবাদ জানাই। এবং এই সিদ্ধান্তটা যদি তিনি বজায় রাখতে পারেন আগামী 5 বছর, জনগণের হৃদয় জয় করতে পারবেন। আর কৃচ্ছতার কথা তো আছেই, 14টা গাড়ি কেন লাগবে জানি না, অ্যাম্বুলেন্সও লাগে। হ্যাঁ, সুতরাং 4টা গাড়ি যথেষ্ট। আর বাংলাদেশের মানুষ উনি এমনভাবেই তার অবস্থান নেওয়া উচিত যে যাতে তারও যাতায়াত ইজিয়ার হয় এবং তার যাতায়াতের জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়। আমি অনেক সময় শুনেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে শুনেছি, সবাই বলতো যে আমাদের প্রধানমন্ত্রী কেন একটা হেলিকপ্টার ব্যবহার করে না, উনি ওইখান থেকে হেলিকপ্টার উঠবে, এখানে এসে হেলিকপ্টারে নামবে। মানুষ চাই হলো নিরাপদ, সে একটা ধরেন জরুরি কাজে বেরিয়েছে, সে তো
ওই হিসাবটা করে বেরোতে পারে না যে এখানে আমাকে আধা ঘন্টা সময় ব্যয় হয়ে যাবে, ফলে অনেকের অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক সময়। এবং ফ্ল্যাগটা বোধহয় নামিয়ে ফেলতে চাইছেন যে ফ্ল্যাগটা রাখা উচিত। একটা বড় ভীতির ব্যাপার অনেক সময়, কারণ বাংলাদেশে এত ফ্ল্যাগ স্ট্যান্ডওয়ালা গাড়ি আমরা দেখি যে সবাই দেখবেন ফ্ল্যাগ আমি উড়াতে চায়। জানি যে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান ছাড়া কেউই ভেপু বাজাতে পারে না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আমি দেখি পুলিশ অফিসার গেলেও ভেপু বাজায় যায়। এইগুলিতে কন্ট্রোল করতে হবে। আমার মনে হয় সেটা এবং নিজে করে বাকিদেরকে বার্তা দিতে চাইছেন। তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রীর গাড়িতে, ডেফিনেটলি প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা থাকা উচিত, আমি এটা মনে করি। ওনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও একটা ফ্ল্যাগ স্ট্যান্ড এখানে থাকা উচিত, যাতে উনি তো রিপ্রেজেন্ট করছেন, আমাদের নেশনকে রিপ্রেজেন্ট করছেন। ফলে ওনার হয়তো ইচ্ছা নাই, কিন্তু তারপর ওনাকে এটা অনেক সময় অনিচ্ছা অনেক কিছু করতে হয়। একটা হচ্ছে অনিচ্ছা হতে, আর একটা হচ্ছে যে এত বেশি ব্যবহার সবাই করতে চায়, শুনি নিজে না তো অন্যদের বলতে পারেন না। সেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর হলো মন্ত্রীরা ব্যবহার করতে পারেন। প্রতিমন্ত্রীও তো শহরের ভিতরে, রাজধানী শহরের ভিতরে ফ্ল্যাগ ব্যবহার করতে পারেন না। বলে ওইগুলি যাতে প্রপারলি মেইনটেইন করা হয়। মোশাররফ হোসাইন। না, আমি তারেক রহমান আমাদের নেতা হলো, যে কাজগুলি উনি শুরু করেছে এটা কিন্তু যে কোনো জাতির জন্য একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। কারণ যদি এটা আমি মনে করি যে আমাদের নেতা যে কমিটমেন্টটা করেছে সেটা জনাব তারেক রহমান সাহেব এটা রাখতে পারবে। কিন্তু এটা যদি করা যায়, আপনি দেখবেন এই যে কথাটি রতন ভাই বলেছে, আগে যে আমরা দেখতাম যে প্রাইম মিনিস্টার যাচ্ছে রাস্তা 1 ঘন্টা বন্ধ, এমনি ঢাকা শহরে যানজটে মানুষ নাকাল। কারণ প্রায় কেউ বলে 2 কোটি, কেউ বলে 3 কোটি। একটা শহর এত লোকের ভার বহন করা কিন্তু রিয়েলি টাফ। এরপর যদি আপনার আরও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে এটা জনজীবনের উপর মারাত্মক একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আমি মনে করি যে খুব গুড সাইন। এটা যদি আমরা করতে পারি তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। আর একটা আপনাকে কাউকে না কাউকে তো পরিবর্তনের দিকে এগিয়ে যেতেই হবে। কারণ এই সেই আমরা অনেকটা মডার্ন হয়েছি না, এক সময় তো আমরা অ্যানালগ যুগে ছিলাম, এখন ডিজিটাল যুগে চলে আসছি। সুতরাং আমার মনে হয় এইসব ধ্যান ধারণা থেকে বেরিয়ে যাওয়া উচিত। আর মূল যে ব্যাপারটা হলো যে এই যে আমাদের যে কর্মসূচি, যেমন আমি সাধুবাদ জানাই যে আমাদের যে কমিটমেন্টগুলি আমরা কারণ যখন ভোট নিয়েছি আমরা কিন্তু এই কথাগুলি মানুষের কাছে বলেছি, যেগুলি আমরা যদি আপনি আমাকে ভোট দেন, আমার প্রতি যদি আপনার সমর্থন থাকে, আমরা এই কাজগুলি করে দেবো। এগুলো যদি আমরা করে না দিতে পারি, তাহলে আগামী নির্বাচনে কিন্তু আমরা মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। সেটা যেমন ব্যক্তিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো, পাশাপাশি দলও কিন্তু একটা কমিটমেন্ট ফেইলের একটা যে তকমা লাগিয়ে কিন্তু আগামী দিনে মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হবে। তা যার জন্য আমি ব্যক্তিগতভাবে চাই, যারা আমরা এই দলের সমর্থক বা নেতা যাই বলেন, কর্মী বলেন, আমরা চাই যে আমাদের নির্বাচনী কমিটমেন্টগুলি আমরা বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। আমার মনে এটা যে শুরু হয়েছে, আশা করি সবাই যদি সহযোগিতা করে তাহলে সম্ভব। আর এটা শুধু বিএনপির কমিটমেন্ট, আপনি দেখেন আজকে যেই পদক্ষেপগুলো নিয়েছে, দেখবেন আমাদের দেশে এই যে চাষাবাদ আমাদের আধুনিক পদ্ধতিতে আমাদের করতে হবে, কিন্তু এখন দেখেন আগের মতো সেই খাল টাল এগুলি নাই, নদী টদী এগুলো অনেকটা ভরাট হয়ে গেছে। এগুলি করলে কিন্তু পানির যে স্বল্পতা এটা দূর হবে। পাশাপাশি আপনি দেখেন এই জলবায়ুর যে পরিবর্তন, আমাদের জলবায়ুর পরিবর্তনের সামগ্রিক একটা ইম্প্যাক্ট কিন্তু সকল সাইডে পড়ছে। তো সুতরাং আমরা যদি বেশি পরিমাণ গাছ লাগাই দেওয়ার, বিএনপি টার্গেট হলো 5 বছরে 25 কোটি, যদি আমরা এটা করতে পারি তাহলে আমার মনে হয় পরিবেশের ক্ষেত্রে একটা ভালো একটা পরিবেশ আমরা পেতে পারি আগামী দিনে। এমনিতে আপনার কাছে কি মনে হয় যে জুলাই চার্টার যেটা ভুল আলোচিত সেটা কি ঝুলে যাচ্ছে নাকি, বা সেটা কি আসলে অপ্রয়োজনীয় হয়ে পড়ছে কিনা? না, জুলাই চার্টার এটা তো একটা দীর্ঘ 9 মাসের আলোচনার বিষয় ছিল, একটা ঐক্যমত্য কমিশনে সেটা আলোচনা হয়েছে। এখন মানে যেভাবে এনসিপি বা জামাত ইসলাম বা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কিলায় কাঁঠাল পাকানোর কথা ব্যবস্থা করেছিল, সেটা আমরা যদি মানে আমাদের দল এবং আমাদের যে জোট, আমরা তো জুলাই চার্টার আমরা দেখতাম যে জামাত এনসিপি তারা ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন, বিএনপি সেখানটাতে শপথ নেয়নি এবং 2-1 স্বতন্ত্র সংসদ সদস্য। জুলাই চার্টারে যেই অনেক বিষয় আছে বা জুলাই জাতীয় সনদে যেই অনেকগুলি বিষয় আছে, সেগুলো অবশ্যই সংস্কার করা উচিত। এবং সেটা আমরা তখনই বলেছিলাম, আমরা যে গণভোট যে করলো, গণভোট করার সময় আমরা বলেছিলাম যে এটা মানে আমাদের সাংবিধানিক বিশেষজ্ঞ যারা, তাদের বক্তব্য হচ্ছে যে পার্লামেন্ট হচ্ছে হলো সার্বভৌম। এই অর্থে সার্বভৌম যে একটা পার্লামেন্টের বা বাইরের কোনো সিদ্ধান্ত পার্লামেন্টের উপর কিন্তু আপনার হয় না, মানে কার্যকর হয় না। কারণ ধরেন গত পার্লামেন্ট যেই আইন প্রণয়ন করছে,
নতুন পার্লামেন্ট যদি 2/3 যদি মনে করে যে আমরা এই আইনটা পরিবর্তন করবো, এইটা করার অধিকার তার আছে। সুতরাং গত পার্লামেন্টের সিদ্ধান্ত এই পার্লামেন্টের উপর কিন্তু কার্যকর হচ্ছে না। এবং গণভোট করলেন আপনি, গণভোটের সিদ্ধান্ত যদি 2/3 মানে কি বলে যে আমরা এটা মানব না, তাহলে আপনি তো মানাতে পারবেন না। একটা নৈতিক চাপ তৈরি হয়, কিন্তু আইনগত কোনো চাপ তৈরি হয় না। এটা আমরা বলেছিলাম, এটা আমার কথা না, এটা সাংবিধানিক বিশেষজ্ঞ যারা বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ বলে যারা পরিচিত তাদেরই বক্তব্য ছিল। ফলে এই পার্লামেন্টের কাছে আমার প্রত্যাশা যেটা থাকবে, যেহেতু আমি ঐক্যমত্য কমিশনের আলোচনায় ছিলাম, আমার যে প্রত্যাশা থাকবে অনেক কিছু আছে যেগুলো আপনাকে মানতে হবে, করতে হবে। না রতন ভাই, আমি এখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু অনেকগুলি আমাদের যে রাষ্ট্রমানত 31 দফার মধ্যে আপনি দেখেন যে এখানে প্রধানমন্ত্রীর একটা নির্দিষ্ট মেয়াদ, আপনার যেটা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের উচ্চ কক্ষ, আমাদের আর্টিকেল 70 সংশোধন, আমরা বিচার বিভাগের সংস্কার, আমরা ওই যে নির্বাচন এগুলি তো সবাই ঐক্যমত, শুধু এগুলি তো আপনার ঐক্যমত কমিশনের মধ্যে আছে। কিন্তু আপনার সংকটটা তৈরি হচ্ছে 2-1টি জায়গায়, যে আপনি আপার হাউসকে পিআরএ হবে না আসন ভিত্তিক হবে, এই যে ছোট ছোট কিছু জায়গায় আপনার কনফ্লিক্ট। এর বাইরে কিন্তু বিএনপি কিন্তু অনেক কমিটমেন্ট করা আছে যে আমরা এইগুলি ইশতেহারের মধ্যে আছে, সুতরাং এটা বাস্তবায়ন হবে না এই কথা বলে কেউ রাজনৈতিক একটা ফায়দা লুটতে চায় না। সেটা আমি বলতে চাচ্ছিলাম যে ফলে মানে সংবিধানেরও কিছু কিছু জায়গা পরিবর্তন করতে হবে। 142কে ফিরে আনতে হবে। আপনি যদি মেজর কাঠামোগত পরিবর্তন করেন তাহলে আপনাকে তো জনগণের ম্যান্ডেট নিতে হবে। সুতরাং 142-এ ফিরে আনতে হবে, এনে আপনাকে গণভোট করে সেইখানে আমরা ওই গণভোটটা বুঝছিলাম যে এইরকম করে 142 দিয়ে আপনি জনগণের ম্যান্ডেট নিলেন। এই ম্যান্ডেটটা তো মানে আগে সংসদে পাস হবে, সেই জায়গাটা। ফলে বিএনপি আবার ওইখানে আছে না, আপনার কি বলে জুলাই সনদের মধ্যে আছে যে কোন দল নোট অফ ডিসেন্ট দিচ্ছে, নোট অফ ডিসেন্ট দিলে তারা যদি জয়লাভ করে তাহলে তাদের মতো করে তারা করতে পারবে। ফলে বিএনপি এখন কিন্তু জিনিসটা বিএনপি জনগণের আকাঙ্ক্ষা, যে জনগণের অভিপ্রায় যেটা, সেইটাকে বুঝতে হবে। বিএনপিকে সেটা বুঝতে হবে জনগণের অভিপ্রায়টা কি, এবং সেই অভিপ্রায় অনুযায়ী হলো যদি সে কাজ করে তাহলে জনগণ অবশ্যই তাকে সাধুবাদ জানাবে। কিন্তু যদি সেই জনগণের অভিপ্রায়টা না বুঝতে পারে, কারণ তারা আমি বিশ্বাস করি তারা বুঝবে, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। ফলে তারা জনগণের অভিপ্রায় বোঝাটা তাদের জন্য জরুরি। এবং তাদের 31 দফা যেটা আছে, যেটা আমরা দীর্ঘ চর্চিত 31 দফা, সেখানে এই বিষয়গুলো আছে, কিন্তু হয়তো এক্সিকিউশনাল পথটা ভিন্ন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি ওনারা যেটা বলছেন যে পার্লামেন্ট মেম্বারদের অনুপাত অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যের অনুপাত অনুযায়ী আপার হাউস হবে, তাহলে তো জিনিসটা ওই রকমই থেকে যাচ্ছে আসলে। তো এটা কিভাবে করবেন সেটা জনগণের সম্মতি নিয়ে করা দরকার আমি মনে করি। জনগণের সাথে আপনারা আবার একটা ডায়ালগ করতে পারেন যে আমরা এইভাবে করতে চাই, এটা করলে এই লাভ হবে, এটা না করলে এই ক্ষতি হবে, সেই ডায়ালগটা আপনারা ওপেন করুন। আমি যে জনগণের ম্যান্ডেট যেহেতু আপনি নিয়েছেন, জনগণের ডায়ালগের করে জনগণের তাকে নিয়ে এক পেশেভাবে চাপিয়ে দেওয়াটা বোধহয় জনগণের আকাঙ্ক্ষার বাইরে যাবে আর কি। এমনি আপনারা শপথ এবার পরে তো সংসদীয় দলের বৈঠক হলো এবং যেখানে সংসদ নেতা নির্বাচন করলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরকেও দল থেকে মনোনয়ন দেওয়া হলো। আমি একটু বুঝতে চাই যে কোনো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বা সংসদ নেতা আপনাদের সংসদ সদস্যদের উদ্দেশ্যে? না, উনি শুধু দুটো বিষয় আমাদের সবাইকে নির্দেশ। একটা হলো যে ওই যে প্লট গাড়ি, এটা না বিএনপির কোনো সংসদ সদস্য নেবে না, এটা আপনারা সম্মতি আছেন কিনা, আমরা সেটা সম্মতি জানিয়েছি। আর দ্বিতীয়ত উনি বলেছেন যে আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা চলতে চাই। কেউ যদি জনমতে কোনো আতঙ্ক, বিশৃঙ্খলা, সন্ত্রাস এগুলি কোনো কাজের সাথে জড়িত হয় তাহলে এখানে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না। এই ব্যাপারে সেই স্ট্রিক্ট কথা বলেছে, কারণ জনগণ আমাদের উপর যেই বিশ্বাসটা রেখেছে, মানে 2/3 আসনে আমাদেরকে বিজয়ী করে যে আস্থাটা রেখেছে, সেই আস্থাটা আমরা দিতে চাই। এবং উনি বলেছে কোনো সংসদ সদস্যের কারণে যদি এই আস্থা প্রশ্নের মুখোমুখি হয় তাকে আমরা কোনোভাবে সাংগঠনিক ব্যবস্থার বাইরে আমরা রাখবো। করাপশন ইস্যুতে কোনো করাপশন ইস্যুতে জিরো করাপশন, জিরো টলারেন্সের কথা। সো আমি যদি আগামী 6 মাসে বলি যে আপনি এই সরকারের কাছ থেকে 6 মাসে কি দেখলে পারফরমেন্সের অর্থে বা তারা ডেলিভার করছে দেখলে আপনি নিজে একজন নাগরিক হিসেবে, যদি আপনি অন্য একটা রাজনৈতিক দলের নেতা, কিন্তু আপনি নাগরিক হিসেবে খুশি হবেন? আমার কাছে 3টা প্রায়োরিটি, মানে এই সরকারের কাছে প্রত্যাশা। প্রথম কথা হচ্ছে যে একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে। আমি বলি না যে দুর্নীতি মুক্ত হয়ে যাবে,
কিন্তু ইন্ডিকেশন ব্যবস্থাটা দুর্নীতি। আপনার দিক নির্দেশনা থাকতে হবে যে আপনি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাচ্ছেন। কারণ আমাদের বাংলাদেশে যে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে বলে না, আমাদের সমস্ত আয় বছরে 70,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত গত সরকারের আমলে। আমাদের ছেলে মেয়েরা কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, আমাদের শ্রমিকরা কষ্ট করে বিদেশ থেকে ডলার আয় করে, আর সেই ডলার নিয়ে যেতে হচ্ছিল দুর্নীতিবাজ আমলা, অসৎ ব্যবসায়ী, লুটেরা ধনিক, এরা নিয়ে যেত। ফলে এই জায়গাটায় যদি মানে জনগণ যাতে বুঝতে পারে যে না মানে এই সরকার এই জায়গায় একটা ফুল স্টপ দিয়ে দিছে, যে এইটা আর হবে না, এইটা একটা আমি প্রত্যাশা করি। একটা হচ্ছে যে বাংলাদেশে এখন মানে 6.5 লক্ষ কোটি টাকা হলো খেলাপিরি। এইটা যেমনি হোক, এটা যদি বিএনপি দলীয় লোকজনও হয়, ব্যবসায়ী হয়, তাদের কাছ থেকে যেমনি হোক এটা আদায় করতে হবে। কারণ আপনি দেখেন মানে যারা হলো সেভিংস করেছে সঞ্চয়কারী, এই যে 6টা ইসলামী ব্যাংক সঞ্চয় করেছে, তাদের কি দোষ বলেন? তারা তো হলো পেনশনার, তারা হলো ছোট সেভার্স, তারা সেভ করেছে, এখন তারা 0 টাকার মালিক। যারা ইনভেস্ট করেছে, যারা শেয়ার কিনেছিল 0, এখন তাদের হলো শেয়ারের মূল্য। তো এই যে ঋণ খেলাপিরা সব খেয়ে ফেললো, তাদের দরকার হলে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে হলো ব্যাংকের ঋণ শোধ করতে হবে। আজকে অ্যাসালমন 9টা ব্যাংক থেকে মানে লক্ষ কোটি টাকা হলো নিয়ে পালিয়ে গেছে। সে টাকাটা নিল কিভাবে? সিঙ্গাপুরে হোটেল কিনলো কিভাবে? একমাত্র তো আমি যতটুকু জানি সেইটাও অন্যায় হয়েছে। এই আপনার সামিট গ্রুপ, তারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা পয়সা তারা বিদেশে নিয়ে গেছে, আইনের মাধ্যমে নিচ্ছে, কিন্তু তারা তো বাংলাদেশে অর্জিত আয় তারা বিদেশে নিয়ে গেছে, গিয়ে সিঙ্গাপুরের 41তম ধনী ব্যক্তি হয়েছে। এইগুলো ফেরত আনা দরকার। যারা মানে বাংলাদেশের সম্পদ বিদেশে নিয়ে গেছে বা পাচার করেছে, এক হচ্ছে আইনগতভাবে নিলেও আনতে হবে, যারা পাচার করছে তাদেরটাও আনতে হবে। আরেকটা হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসমুক্ত একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে মব না হয়। গতকালকেও আমরা দেখলাম, আপনার যদি পছন্দ না হয় আপনি তাকে হলো মানে তার সঙ্গে চুক্তি বাতিল করে দিবেন। গতকালকে বাসসে যেটা হলো মাহবুব মোর্শেদের সাথে, যে তাকে মব করে বের করে দেওয়া হলো। এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে সরকারের 0 টলারেন্স হলো এখানে হলো রাখতে হবে। আমরা আর মব দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে মবকে উস্কাই দিছিল, যে উস্কানির মধ্যে দিয়ে মব করার মধ্য দিয়ে মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে ফেলেছিল, সেই জায়গা থেকে হচ্ছিল দেশকে হলো ইউটার্ন করাতে হবে। না, এইটা তো আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কালকে বলেছে, কোনো মবকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং মব কালচারকে বন্ধ করতে হবে। হ্যাঁ, গত সরকারের কিছু জায়গায় কিন্তু মারাত্মক দুর্বলতা ছিল। আপনি দেখবেন যখন মব, আপনি কি মনে করেন কেন 6 মাসের মধ্যে এই জায়গাগুলো অ্যাড্রেস সরকার করবে এবং এটা যেমন আমি একটা সন্তোষজনক জায়গায় নিয়ে যেতে পারবে? একটা উদাহরণ আপনাকে আমি একটু দিতে চাই। যেমন এই নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা কিন্তু আমরা সবাই চেয়েছিলাম একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য নির্বাচন হয়েছে। কিন্তু অর্থাৎ মানুষের অভিপ্রায়টা হলো মূল ব্যাপার। এখন দেখবেন এই নতুন যে গভর্নমেন্টটা তৈরি হয়েছে, গভর্নমেন্টের আপনি অভিপ্রায়টা দেখেন, সে মব কালচার বন্ধ করতে চায়, সে সন্ত্রাস বন্ধ করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, জনগণের দুর্ভোগ লাগবার জন্য পদক্ষেপ নিতে চায়। আমার মনে হয় এই মেসেজটাই হলো জাতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আপনি যে কোনো পদক্ষেপ যদি ইতিবাচকভাবে আপনি নেন, আমার বাংলাদেশের রেকর্ড আছে, বাংলাদেশের মানুষের সাফল্য আছে যে মানুষ সেইটাকে কিন্তু সমর্থন করে। তা আমার মনে হয় যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে নির্বাচন হয়ে গেছে 12 তারিখ, আজকে কত 19, 7, 8 দিন, কোথাও কি আপনি কোথাও খুব উল্লেখযোগ্য করার মতো কোনো বিশৃঙ্খলা, কোনো প্রতিশোধের দেখেছেন? দেখেননি। কারণ আমরা যখন নির্বাচনে বিজয়ী হয়েছি, আমাদের দলের পক্ষে কয়েকটা ঘটনা ঘটেছে আপনাদের দলের অভ্যন্তরীণ এর মধ্যে, দুইজন মারাও গেছেন। তা এটা হলো এটা তুলনামূলক বিচার অতীতের যে কোনো সময় কম। তারপরে আপনি দেখবেন যে আমরা এবার বলেছি যে নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেখুন সব জায়গায় তারা বিজয় উৎসব করে। আমরা বলছি না বিজয় উৎসব করা যাবে না, বরং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, নবীদের দেখানো পথে আমরা চালাবো। আপনি দেখবেন আমরা এই আনন্দ উৎসবে না গিয়ে আমরা কিন্তু দোয়ার আয়োজন করেছি। অর্থাৎ আমি বলে গেলে এগুলো সব পজিটিভ ইন্ডিকেশন। যদি এগুলিকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার দিকে এগিয়ে যেতে পারি, আশা করি বাংলাদেশের জনগণ আমাদেরকে সমর্থন করবে। চ্যালেঞ্জেস কি দেখেন আপনি সরকারের জন্য? একটা হচ্ছে যে এই সরকার তো মানে অতীতে আমরা যেভাবে দেখেছি, মানে বুর্জোয়া একটা রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরে
দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় ছিল না। প্রায় যদি ধরেন 5 সালের পর থেকে আজকে হলো 26 সাল, প্রায় 20 বছর। প্রায় 20 বছর কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না। তো বিএনপি তো ক্ষতিগ্রস্ত হয়েছে, দীর্ঘ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মানে আপনার ব্যবসা বাণিজ্য বসে গেছে। হ্যাঁ, এখন তারা যদি মনে করে যে 20 বছর তো কিছু পাইনি, এখন পাইতে হবে, তাহলে যেই লুটপাট তন্ত্রের বিরুদ্ধে ওনারা বলছে, সেই লুটপাট তন্ত্র কিন্তু আবার মানে খুব মানে দ্রুত বেগে হলো ছড়ায় পড়তে পারে। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করাটা কিন্তু খুবই দলকে সুশৃঙ্খল রাখা, এবং দলকে হচ্ছে হলো এই যেই উনি যেই কৃচ্ছতার কথা বলছে, যেই সন্ত্রাসের বিরুদ্ধে বলছে, যে লুটপাটের বিরুদ্ধে বলছে, যেই আপনার মানে দ্রব্যমূল্য কমানোর কথা বলছে, এই যে ভালো 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 যেই কথাগুলি বলছে, সেইগুলি দলের অভ্যন্তর থেকেই, হ্যাঁ, যদি লিডারশিপ আপনার যদি কন্টেন না করে, যদি লিডারশিপ যদি কন্ট্রোল না করে, তাহলে কিন্তু যেই বিশৃঙ্খলতা তৈরি হবে সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। যেই ঘটনাটা 72 সালে, 71 মুক্তিযুদ্ধের পর 72 সালে ঘটেছে, একটা নব্য মানে বুর্জোয়া শ্রেণী তারা ধনী হওয়ার জন্য দ্রুত বিত্ত করার জন্য যেভাবে লুটপাট করেছিল, ওই যে আপনার পাটের গুদাম পুড়িয়ে দিয়ে হলো, তারপরে হচ্ছে ব্রিফকেস ব্যবসা করে, ওই রকম যদি একটা ঘটনা ঘটে, যেমন যেটা দীর্ঘ মানে আওয়ামী লীগ আমলে যেটা হয়েছিল, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং প্রধানমন্ত্রীর সাধারণ কর্মীরাও 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, এই জায়গাগুলি যদি কন্ট্রোল করা না যায়, এবং তারেক রহমান সাহেব যেই কথা বলেছেন সেই কথা যদি মেনটেন করতে না পারেন, তাহলে যে বিশৃঙ্খলতা তৈরি হবে সেটা চ্যালেঞ্জটা হচ্ছে যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি জনগণের কাছে এইটা প্রমাণ করার চেষ্টা করবে যে আমরাই তো সৎলোক ছিলাম, আমাদের ভোট না দিয়ে আপনারা ভুল করেছেন। ফলে একটা ভবিষ্যতের দিকে একটা বড় ধরনের আশঙ্কা তৈরি হবে। ফলে আমি বলবো যে যেই কথা তিনি বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে বলেছেন যে মুক্তিযুদ্ধকে উনি ঊর্ধ্বে তুলে ধরবেন, মুক্তিযুদ্ধের যদি 71-এর কে অস্বীকার করি তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, এই যে এই জায়গাটাকে ধরে রাখার জন্য তিনি সমস্ত পরিকল্পনা, যার 31 দফা যে কথাগুলি বলেছেন সেইগুলি হলো মেনটেন করা, এবং তার যেই মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে কন্ট্রোল করা, কথা বলা লোককে কথা থামানোর জন্য বলে। গতকালই একজন বলেছেন, প্রথম দিনেই বলেছেন যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করব যে বিদেশি ছেলেমেয়েরা আমাদের দেশে এসে লেখাপড়া করবে। তো ভাই এই কথা বলার দরকার নাই, তো আপনি এটা করে দেখান। অ্যাটলিস্ট আমি তো বিদেশি ছেলেমেয়ে আসুক সেটার আমার কোনো আগ্রহ নাই, আমাদের ছেলেমেয়েরা যাতে যারা দেশে লেখাপড়া করতে চায় তারা যেন একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থা আপনি করেন। কিন্তু আপনি ওই যে বাড়তি কথা বলা, তারপরে ফানুস তৈরি করা, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাই দেব, এইসব আমরা চাই না। বাংলাদেশের জায়গায় থাকুক। মোশাররফ হোসেন, না, ওনারটা তো শুনলেন, উনি কি রতন ভাই চ্যালেঞ্জ যে দেখেন, আপনি কি দেখেন? এই আশঙ্কা আমার মনে হয় হবে না, কারণ এবার আমরা কিন্তু আমরা কিন্তু শিখেছি। কিন্তু আপনি যে কথাটি বললেন যে বিএনপির কিন্তু 3টে অভিজ্ঞতা আছে, সরকারি দলে আছে, বিরোধী দলে আছে, আবার রাজপত্রের অভিজ্ঞতাও আছে। কারণ আমরা একবার কিন্তু কোনো কিছুতেই কোনো স্ট্যাটাসে ছিলাম না। সুতরাং আমরা কিন্তু অভিজ্ঞতাতে শিখি। এবং আপনার কি মনে হয় বিএনপির যে বর্তমান যে কর্মসূচিগুলি, বিএনপির যে চিন্তাভাবনা, যে পদক্ষেপগুলি, এগুলি কি অতীত থেকে শিক্ষা গ্রহণের একটি ফলাফল? তো আমার কাছে তাই মনে হচ্ছে। কারণ আপনি একটা না, এখন তো সেটা তো কাজে, এখন আমরা তো নাগরিকটা দেখতে চাইবেন অ্যাকশনে আছে কিনা। না, অ্যাকশন হলো আপনি এক্সিকিউশন চাই আমরা। এক্সিকিউশন আপনি এখন তো মাত্র 2 দিনে কিন্তু আপনি একটা নিশ্চয়ই তো 2 দিন আছে। আমি তো সে কারণে ওনাকে জিজ্ঞেস করলাম যে 6 মাসের কথা বলেন। আমি 6 মাসে না হোক, প্রথম 6 মাস আপনি কি দেখতেছেন? লক্ষ্য আমাকে দেখান। না, আমাদের লক্ষ্য, আমরা লক্ষ্য তো আপনার নির্দিষ্ট। আপনি একটা কথা বলেছেন যে আজকে মানে আজকেই আপনার গ্যাস ছিল না। এখন একটা গভর্নমেন্ট একদিনে ক্ষমতা বসে তো গ্যাস তো বলেছেন লাইটার হইতে, ওইটা উনি আশাও করেন না। না, ওইটা না। আপনি দেখেন যে আমরা একটা দীর্ঘ দিনের একটা দুর্নীতিগ্রস্ত অব্যবস্থাপনা আমরা পেয়েছি, সেইটাকে উত্তরণ করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এই যেমন আমরা বলেছি, আমাদের বাংলাদেশে আপনি দেখেন আওয়ামী লীগের আমলে একটা গ্যাস কূপ খনন করে নাই।
বরং তারা এলএনজি আমদানি করে নগদ টাকা ইনকাম করার তারা পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং আমাদের তো একটু সময় দিতে হবে, এই একটা পরিকল্পনা করে কিভাবে নতুন গ্যাস কূপ উদ্বোধন করা খুঁজে পাওয়া যায়, কিভাবে বা যেগুলি বর্তমানে আছে এগুলো রিনিউভেশন করে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এগুলির মাধ্যমে কিন্তু আগামী দিনে আমাদের সংকটটা সমাধান করতে হবে। এবং আরেকটা জিনিস রতন ভাই আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে চরম ঝুঁকির মধ্যে আছে। আপনি নিজেই বলছেন ব্যাংকগুলি তারল্য সংকট আছে, এখনো কাস্টমারদের তারা টাকা দিতে পারছে না। তা আগামী দিনে এই গণ অভ্যুত্থানের একটা বিরাট কিন্তু আকাঙ্ক্ষা আছে, সেটা হলো কর্মসংস্থান। ডেফিনেটলি, কারণ এই কর্মসংস্থানের জন্যই তো কোটা আন্দোলনটা হয়েছে। তা আজকে আগামী দিনে কিন্তু আমাদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিভাবে আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা করব। তো এই কর্মসংস্থান ব্যবস্থা করতে হলে আপনি বিদেশি ইনভেস্ট আপনাকে যে কোনোভাবে হবে আমন্ত্রণ জানাতে হবে, তাদেরকে আস্থায় আনতে হবে। তো বিদেশি এই যুগে যদি আমরা আনতে চাই, তাহলে আপনার আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। আমাদের আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে আমলাতান্ত্রিক মানে পাওয়ারটা কত স্ট্রং। যেমন একজন বিগত সরকারের একজন উপদেষ্টা কিন্তু বলেই ফেলেছে, মাহফুজ আলম, যে 6 মাস আমাকে কোনো কাজ করতেই দেয়নি। তো সে তো মন্ত্রী ছিল। অর্থাৎ এই জিনিসগুলি মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে। আমাদের যদি উইলটা ঠিক থাকে, আমরা আশা করি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। মিস্টার রতন, আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস। আমি একটা কথা বলবো যে আপনার শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েন না, কারণ গত সরকার 96 সালে শেয়ার মার্কেট কেলেঙ্কারি হয়েছিল, যে লোকটা দায়ী ছিল। 2010 সালে শেয়ার মার্কেট কেলেঙ্কারি হয়েছিল, যে লোকটা দায়ী ছিল, তাকেই কিন্তু সমস্ত অর্থনীতি দেখার হলো দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে আপনার কূপ খনন হবে কেন? সে এলএনজি কোম্পানি বানাবে। ফলে আমার আশা থাকবে যে বিএনপি সরকার এমন কাউকে হলো সুপার কোনো ব্যক্তিকে হলো ক্ষমতায় রাখবে না, যে হচ্ছে নিজের স্বার্থে দেশকে হলো পরিচালনা করবে। আরেকটা হচ্ছে, আমি খুব মানে ক্যাটাগরিক্যালি বলি, যদি দুর্নীতি আপনি বা পাচার রোধ করতে পারেন, আমাদের যে রেমিটেন্স আসে, আমাদের যে মানে গার্মেন্টসের থেকে আমরা যে $50 বিলিয়ন আমরা রেমিটেন্সে $30 বিলিয়ন আনি, সেখান থেকে বছর 70,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত। এই 70,000 কোটি টাকা যদি বিদেশে পাচার না হয়ে যায়, তাহলে আপনি ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারলে তো ভালো, নাহলে এটা দিয়েও কিন্তু আপনি অনেক কি বলে আপনি বিনিয়োগ করতে পারবেন, অনেক কর্মসংস্থান আপনি তৈরি করতে পারবেন, ভালো স্কুল তৈরি করতে পারবেন, ভালো হাসপাতাল তৈরি করতে পারবেন। বাংলাদেশে হার্টের চিকিৎসা জেলা শহরে হয় না, এটা আপনি ভাবতে পারেন। কুমিল্লা শহরের মধ্যে একটা শহরে হার্টের চিকিৎসা হয় না, ঢাকায় চলে আসতে হয়। ওই আসার পথেই মনে করেন যে কি বলে গাড়ির মধ্যে হলে মারা যায় মানুষ, তো বার্নের চিকিৎসা নাই। তো আমাদের কথা হচ্ছে যে মানুষ যে ইনকাম করে, এই ইনকাম করে কারা? গ্রামের গরিব মানুষরা। 1.5 কোটি মানুষ যে বিদেশে রেমিটেন্স আনে, তারা তো গ্রামের গরিব মানুষ। সুতরাং তাদের কাছে সার্ভিসটা আপনাকে পৌঁছাই দিতে হবে। এইটা কিন্তু আপনি গ্রামীণ ক্ষেত্র থেকে হলো এমপি হয়েছেন, আমিও গ্রামীণ ক্ষেত্র থেকে হলো নির্বাচন করেছিলাম। আমরা দেখি মানুষের আসলে প্রত্যাশাটা কি থাকে, যে সে রোজগার করে আনতেছে, অ্যাটলিস্ট তার ছেলে মেয়ে একটা ভালো শিক্ষা পাবে, সে একটা অসুস্থ হলে একটা ভালো চিকিৎসা পাবে। এইটাই তো, এই সার্ভিসটা যদি ডেলিভারি করতে পারে বিএনপি এবং এই সরকার, তাহলে সেটাই কিন্তু যথেষ্ট। না, আমরা রতন ভাই, আপনি কিন্তু অভিজ্ঞতার আলোকে দেখেন, আমরা দেখেছি, আপনি যে শিক্ষার কথা বলেছেন, হ্যাঁ, ভবিষ্যতে দেখা যাবে কাজ কতটুকু করে, কিন্তু যাকে শিক্ষামন্ত্রী দেখা একটা সময় কিন্তু সে খুব সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমার মনে হয় উনি যাকে মিন করেছেন শিক্ষামন্ত্রী। না, আমি একটা এক্সাম্পল কথা বলছি, শিক্ষামন্ত্রী কথা বলি না, আমি বুঝছি ওইটা, আপনারা বুঝছি, আমি তো অন্য জায়গার কথা বল। কিন্তু আপনি দেখেন, আমরা কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষাটাকে ধারণ করার আমরা চেষ্টা করছি। আপনি এখন দেখেন, আপনি বলছেন যে পুঁজিবাজারের কথা আপনি বলেছেন, আমি গতকালকে দেখেছি যে যেখানে প্রতিদিন 200 কোটি টাকা লেনদেন হতো, গতকাল দেখলাম 850 কোটি টাকার উঠে, অর্থাৎ আস্থা ফিরে এসেছে। এই আস্থাটাই বাংলাদেশের অর্থনীতিকে আগামী দিনে গতি ফিরিয়ে আনবে। তা আমার মনে হয় এই ব্যবস্থা যদি ইনশাল্লাহ আমরা চালু রাখতে পারি, আমার মনে হয় বাংলাদেশে একটা চমৎকার অর্থনৈতিক বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে একটা হয়তো পরিবর্তন আমরা ঘটাতে পারবো। আমার দিক থেকে কথা হচ্ছে যে আমরা আর পিছনে ফিরে যেতে চাই না, আমাদের লুক ফরওয়ার্ড, সামনের দিকে আমরা যেতে চাই, এবং আমাদের দেশের প্রতিটা মানুষের কাছে যেন আমাদের দেশের যেই জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, প্রত্যেকটা মানুষের কাছে যেন সেই সুযোগটা পৌঁছে যায়, কেউ যেন গৃহহীন না থাকে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হাইল কাফি রতন এবং মিস্টার এবিএম মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, একটা নতুন সরকার যাত্রা শুরু করলো, মানুষ একদিন বা দুদিনই তার কাছ থেকে কিছু আশা করে না, তবে তারা ওই যে কৃচ্ছ্রতা সাধন, একই সঙ্গে যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের কিছু কিছু পদক্ষেপ নিতে শুরু করেছেন, সেটা ইতিবাচক দিক। কিন্তু মানুষ আসলে এটা
কতখানি টেকসই, এটার ধারাবাহিকতা আছে কিনা, কনসিস্টেন্সি আছে কিনা, সেটা দেখতে চাইবে। আরেকটা বিষয় খুব ছোট্ট করে হলো একটা প্রসঙ্গে আলোচনা এসেছে যে ট্রান্সপারেন্সিটা খুব জরুরি। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী কাকে মন্ত্রী বানাবেন, প্রতিমন্ত্রী বানাবেন, সেটা তার এখতিয়ার। একজন মন্ত্রীকে নিয়ে অনেকে বিতর্ক শুরু হয়েছে এবং সেই জায়গাটা অনেকেই মনে করেন যে এই জায়গাটা এখনও কারো কাছে পরিষ্কার নয় যে আসলে তিনি কেন কিভাবে মন্ত্রী হলেন। কারণ অতীতে দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারে থাকা কোনো মন্ত্রী উপদেষ্টা পরের সরকারে মন্ত্রী বা উপদেষ্টা বা কোনো দায়িত্বে থাকেন না। সে কারণে এই প্রশ্নটা উঠেছে। আমরা আশা করি যে এই প্রশ্নেরও একটা পরিষ্কার জবাব আমরা সামনে পাবো, সেটা এগিয়ে যাওয়ার পথে। আর দুজনেই মনে করেন যে একটা নতুন যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে, আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না, কাউকে না কাউকে শুরু করতে হবে এবং ত্যাগ স্বীকার করে হলেও শুরু করতে হবে। সেটা হয়তো এবার থেকে শুরু হলো আমরা আশা করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।